আচ্ছা, আমরা দেখলাম হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়াটা কি। তো নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে দুই ধরনের, একটা নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তাহলে আমরা কিন্তু বলছিলাম যে বিক্রিয়াটা হবে দুইভাবে হইতে পারবে, একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস উৎপন্ন হবে, আর একটা হচ্ছে কি ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস বানাবে। তো আমরা এখন দেখবো প্রথমটা, যে কিভাবে একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস বানায়, ঠিক আছে, কিভাবে এই পরিবর্তনটা হয়। তাহলে দেখো, যেই নিউক্লিয়ার প্রক্রিয়ায় কোনো বড় এবং ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, ঠিক আছে। আর এটার ইংলিশ স্পেলিংটা অবশ্যই তোমরা মাথায় রাখবা, মাঝে মাঝে ইংলিশটাও আসে, ফিশন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফিশন। তাহলে যে নিউক্লিয়ার বিক্রিয়ায় বড় স্যার নিউক্লিয়াস এটা ভাঙে কেমনে? আচ্ছা হ্যাঁ, বলতেছি কিভাবে ভাঙে বলতেছি। দেখো, যেসব মৌলের নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা 82 থেকে বড়, ঠিক আছে, 82 থেকে বড় হচ্ছে তোমার, ধরো লেড, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 82-র চেয়ে বেশি, তাদের নিউক্লিয়াস হচ্ছে অস্থায়ী হয়, ঠিক আছে, এদের নিউক্লিয়াস হচ্ছে অস্থায়ী হয়। এবং এটার কারণ হচ্ছে কি, এটার কারণ হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। তোমরা রেডিও অ্যাক্টিভিটির নাম মনে হয় হালকা পাতলা শুনছো, ঠিক আছে, এটা বাংলায় বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। তোমরা অবশ্যই অনেকে শুনে থাকবা যে রেডিও অ্যাক্টিভিটি, বা এটা বাংলায় বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা হচ্ছে কি, যেসব নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা 82-র চেয়ে বেশি থাকে, তাদের নিউক্লিয়াস গুলো অস্থায়ী হয়, এবং সেটার কারণ তেজস্ক্রিয়তা। এবং তেজস্ক্রিয়তা বুঝতে হলে তোমাকে আরো কয়েকটা জিনিস শিখতে হবে, যেমন তোমরা আলফা, বিটা, এই তিনটা কণার নাম যারা ক্লাস 10-এ পড়ো তারা শুনছো হয়তো, যে আলফা এক ধরনের কণিকা, এবং বিটা হচ্ছে এক ধরনের রশ্মি, এবং গামা হচ্ছে এক ধরনের রশ্মি, ঠিক আছে। ওই যে তোমার স্যার 92, এই যে প্রোটন আর নিউট্রন বের হয় এগুলো হয় না? হ্যাঁ আমি বলতেছি, এগুলো বলতেছি। দেখো, যেসব নিউক্লিয়াস গুলো অনেক বড় হয়, মানে এদের পারমাণবিক সংখ্যা অনেক বেশি হয়, খেয়াল করো, এই যে যেমন ধরো ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 92, ঠিক আছে, এবং এর ভর সংখ্যা হচ্ছে 235। তাহলে এর মধ্যে প্রোটন আছে কয়টা, 92টা। আর নিউট্রন আছে কয়টা বলতো, ভর সংখ্যা যদি 235 হয়, তার মানে কি প্রোটন আর নিউট্রন যোগফল হচ্ছে কত, 235। আর প্রোটন আছে 92টা, তাহলে তুমি যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করো, তাহলে তুমি কি পাবা, নিউট্রন সংখ্যা পাবা, ঠিক আছে। তোমার এখানে কয়টা আছে, এখানে হচ্ছে 143টা নিউটন আছে, তার মানে এই ইউরেনিয়ামের যে নিউক্লিয়াস এটা কিন্তু অনেক বড়। 143টা নিউটন আছে, আর প্রোটন আছে হচ্ছে কয়টা, 92টা, ঠিক আছে। এইখানে কি হয়, এখানে প্রোটন থেকে নিউটন উৎপন্ন হয়, আর নিউটন থেকে প্রোটন উৎপন্ন হয়, ঠিক আছে। এই এই জিনিসগুলো তোমরা কিন্তু যারা ক্লাস 9-এ পড়ো ওরা কিন্তু শিখো নাই, কারণ কি এই রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা কিন্তু অনেক বড়, বা এই জিনিসটা অনেক ডিটেলসে শিখতে হয়, ঠিক আছে। যেমন তোমার এটার জন্য আরো এক্সট্রা কিছু জিনিস, যেমন কোয়ার্ক, তোমরা কোয়ার্কের নাম কিন্তু শুনো নাই, ঠিক আছে। কোয়ার্ক জিনিসটা হচ্ছে কি, ধরো নিউক্লিয়াস, তোমরা কিন্তু যারা ক্লাস 8 থেকে পড়ে আসছো, 8 আর 9-এ, তোমরা শিখছো কি যে নিউক্লিয়াসে কি আছে, নিউক্লিয়াসে হচ্ছে প্রোটন আর নিউট্রন, আর বাইরের কক্ষপথ গুলোতে কি থাকে, ইলেকট্রন থাকে। বাট আসলে ভাই একটা পরমাণুতে শুধু প্রোটন, ইলেকট্রন আর নিউট্রনই থাকে না, আরো অনেক কিছু থাকে, ঠিক আছে, আর অনেক ধরনের কণিকা থাকে। তো প্রোটন আর নিউট্রন বাদে নিউক্লিয়াসে প্রায় আরো 200 ধরনের কণিকা পাওয়া যায়। ক্যান ইউ ইমেজিন, মানে একটা নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন বাদেও আরো অনেক কণিকা থাকে। এবং নিউক্লিয়াসের মানে আকার যত বড়, মানে আকার বলতে কি, মানে পারমাণবিক সংখ্যা এবং নিউটন সংখ্যা যত বেশি হয়, তার মানে ওখানে এই কণিকা, এক্সট্রা যে কণিকাগুলো আছে সেগুলোর সংখ্যা আরো কি হয়, বেশি হয়, বুঝতে পারছো। এই যে কণিকাগুলা, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন বাদে আরো যে কণিকাগুলো আছে, ওগুলোরে বলা হচ্ছে তোমার কোয়ার্ক। এই যে QUARK, কোয়ার্ক। মানে তোমরা তো আগে শিখো নাই, ঠিক আছে, এগুলো মেইনলি শেখানো হয় ইন্টারে। আর তোমার ক্লাস 10-এর ফিজিক্স বইয়ের অধ্যায় 13-তেও আছে, হালকা পাতলা আলোচনা আছে যে কোয়ার্ক জিনিসটা কি। তো এখানে খেয়াল করো, তোমরা কিন্তু শিখছো যে নিউক্লিয়াসে আছে প্রোটন আর নিউট্রন, কিন্তু এই প্রোটন আর নিউট্রন কিন্তু আসলে স্থায়ী কণিকা না। তোমরা কিন্তু শিখছো যে কেমিস্ট্রির কত অধ্যায় 3-এ পরমাণু গঠন যখন তোমরা শিখছো, সেখানে তোমরা দেখছো কি যে মৌলিক কণিকা কয়টা থাকে, 3টা থাকে, ঠিক না। একটা পরমাণুতে মৌলিক কণিকা থাকে 3টা, প্রোটন, নিউট্রন আর হচ্ছে ইলেকট্রন। বাট অ্যাকচুয়ালি এই প্রোটন আর নিউট্রন কিন্তু মৌলিক কণিকা না, প্রোটন অ্যাকচুয়ালি একটা যৌগিক কণিকা। প্রোটন কয়েকটা কোয়ার্ক মিলে গঠিত হয়, আবার নিউট্রনও কয়েকটা কোয়ার্ক মিলে গঠিত হয়। একমাত্র মৌলিক কণিকা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন আর কোয়ার্ক,
মানে কোয়ার্ক গুলো মিলেই কি বানায়, প্রোটন বানায় আর নিউট্রন বানায়। ঠিক আছে, মানে এইসব জিনিসপত্র তোমাদের আসলে আর যত উপরের ক্লাসে উঠবে তত আরো ভালো শিখবা। যেমন তোমরা ক্লাস 10-এ যখন উঠবা, যারা 9-এ পড়ো তারা হচ্ছে ফিজিক্সের অধ্যায় 13-তে শিখবা একটুখানি। 9-এ পড়ো তারা স্যার হচ্ছে কোয়ার্ক কি মৌল? না না না, মৌল কেন হবে, খেয়াল করো। এক যে কোনো মৌল, মৌলের একক কি, মৌলের একক হচ্ছে পরমাণু। আর পরমাণু কিন্তু সবারই কি ক্ষুদ্রতম একক। একটা যৌগ যদি বলো, যৌগের একক হচ্ছে মৌল, আর মৌলের একক হচ্ছে পরমাণু। স্যার তাহলে স্যার পরমাণু একক হলো কোয়ার্ক। আচ্ছা, বলতেছি। আচ্ছা, তার আগে একটা কাজ করো, তোমার যে হেডফোনের যে মানে মাউথ পিসটা, ওইটা দূরে নিয়ে একটু কথা বলো, কারণ হচ্ছে আমার কথাটা আমার এখানে মানে ইকো আসে আর কি, বুঝতে পারছো? মানে হেডফোনের কাছাকাছি হয়ে যাচ্ছে মনে হয়, মানে মাইক্রোফোনটা আর হেডফোনের মধ্যে ডিস্টেন্স চাই, ঠিক আছে? ডোন্ট মাইন্ড, মানে ইকো আসলে কিন্তু মানে সমস্যা হয় বুঝতে আমারও এবং তোমার, ঠিক আছে? আচ্ছা, তো এখন তুমি বলতেছো কি যে পরমাণুর একক হচ্ছে কোয়ার্ক। তুমি বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি পরমাণুর একক তুমি কোয়ার্ক বলতে পারো না। কারণ কি? কারণ পরমাণুর মধ্যে অংশ দুইটা, একটা হচ্ছে মাঝখানে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারপাশে থাকে কি কক্ষপথ, এবং সে কক্ষপথ থাকে ইলেকট্রন। তো ইলেকট্রন কিন্তু মৌলিক কণিকা, ইলেকট্রনের মধ্যে কিন্তু কোয়ার্ক নাই। মানে বাইরের কক্ষপথে কি কোয়ার্ক আছে? নাই। আমি বলছি যে কোয়ার্ক কোথায় আছে, নিউক্লিয়াসে। তুমি বলতে পারো যে নিউক্লিয়াসের একক, বা নিউক্লিয়াসের মধ্যে অনেক কোয়ার্ক থাকে, তাই নিউক্লিয়াসের গাঠনিক একক হচ্ছে কোয়ার্ক, তুমি বলতে পারো, সমস্যা নেই। বুঝছো? বাট পরমাণু একক কিন্তু তুমি কোয়ার্ক বলতে পারো না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটাই। তাহলে আমরা বলতে পারতেছি যে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসে শুধু প্রোটন আর নিউট্রনই নাই, নিউক্লিয়াসে আরো অনেক ধরনের কোয়ার্ক থাকে, এবং প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যত বেশি হয় ওখানে কোয়ার্ক কি তত বেশি। তা দেখো, তুমি নরমালি চিন্তা করো, একটা বাসায় যদি দুইজন, তিনজন বা চারজন মানুষ থাকে, তাইলে যে ঝামেলাটা হবে, বেশি মানুষ থাকলে কি অত অত বেশি ঝামেলা হবে, ঠিক না? যৌথ ফ্যামিলি যদি হয় তাহলে আরো বেশি ঝামেলা হবে, বেশি কি হবে, ঝগড়াঝাটি সৃষ্টি হবে। এবং ওটার মধ্যে কি অনেক ধরনের, ওই যে তোমরা যারা সিরিয়াল দেখো, মানে ছেলেরা তো দেখো না, মেয়েরা বা তার মা বা চাচিরা যে দেখে সিরিয়াল দেখো না, যে অনেক ধরনের কাহিনী হয়, ঠিক আছে, অনেক কিছু হয়, ঠিক আছে। আর কিন্তু যত কম মানুষ হবে, ঝামেলা বা কাহিনী তত কি কম হবে। তো এরকমই তোমার নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রন যত বেশি হয়, কোয়ার্ক তত বেশি হয়। এবং কোয়ার্ক বেশি হওয়ার কারণে ওইখানে কতগুলো ঘটনা ঘটে। কি ঘটনা? এই যে প্রোটন, প্রোটনের মধ্যে প্রোটন কি করে জানো, প্রোটন ভেঙে যায়, ভেঙে গিয়ে বানায় হচ্ছে নিউট্রন, এবং তার সাথে বানায় হচ্ছে একটা কোয়ার্ক, এবং ওটারে বলা হচ্ছে মিউ প্লাস। ওটা বলা হচ্ছে মিউ প্লাস। এগুলো তোমরা আরো ডিটেলসে শিখবা যখন ক্লাস 10-এর, আমি বারবার বলতেছি এক কথাই, 10-এর কত অধ্যায়, 13-তে শিখবা, ফিজিক্স অধ্যায় 13-তে একটুখানি শিখবা। আর আরো ভালো শিখবা হচ্ছে ইন্টারের কেমিস্ট্রি বই শিখবা, এবং ফিজিক্স বই শিখবা। আর ইন্টারের গুলো তো তোমার অত ডিটেলস নাই, বাট যারা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়াশোনা করবা, তারা এগুলো একদম ডিপে চলে গিয়ে অনেক হাই লেভেলের জিনিসপত্র শিখতে পারবা, ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্সে। আর আমি পড়েছি ট্রিপলিতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এবং আমাদের যে ফার্স্ট সেমিস্টারে হচ্ছে কেমিস্ট্রি কোর্স ছিল, এবং সেই কোর্সে হচ্ছে এই তোমার রেডিও অ্যাক্টিভিটি, নিউক্লিয়ার রিঅ্যাকশন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে বেসিক ফান্ডামেন্টাল, এইসব জিনিস আমাদের শেখানো হয়েছে, ঠিক আছে। ওখানে গিয়ে আমি আরো ভালো শিখছি, মানে যত উপরের লেভেলে উঠবা এই জিনিসগুলো আরো ভালো ভালো শিখবে, আরো ভালো শিখবে, এবং আর ডিটেলসে শিখতে পারবে, ঠিক আছে। তাহলে এর আগে তো এত ডিটেলস শেখার দরকার নাই। তোমরা যেমন মোটামুটি একটা ধারণা রাখো, যেমন আজকে তোমাকে যে ধারণাটা দিছি, এতে কিন্তু তোমার পরমাণু সম্পর্কে ধারণাটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, হয়েছে না বলতো? তোমরা আগে জানতা কি, খুব সিম্পল, যে পরমাণুর মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে আর ইলেকট্রন থাকে, আর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। বাট আসলে কিন্তু অতটা সিম্পল না, ঠিক না? নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন বাদে আরো অনেক ধরনের কণিকা থাকে, এবং তার মধ্যে এক ধরনের কণিকা বলে মেসন, এটাকে বলা হচ্ছে মেসন কণা, ঠিক আছে। মেসন নামক বিজ্ঞানী এগুলো আবিষ্কার করছে, ঠিক আছে। এবং তোমরা সবাই তো ধানমন্ডি বয়েজ স্কুল চিনো, জি স্যার। চিনো না? ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ যে স্কুল, সেখানে একজন ছাত্র আছে, আহ তিনি পরে আমাদের যে কলেজ এনডিসি, নর্ডেন কলেজ, ওখান থেকে পাশ করে তারপর তোমার উনি চলে যাচ্ছে বিদেশে, বিদেশে গিয়ে তোমার পড়াশোনা করে উনি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে হচ্ছে পিএইচডি করে, ঠিক আছে। তো তারপরে তিনি এক ধরনের কোয়ার্ক আবিষ্কার করেন, বুঝতে পারতেছো? মানে বাংলাদেশের একজন ছেলে, তিনি বাইরে গিয়ে পিএইচডি করে, এবং ওখানে গিয়ে তিনি হচ্ছে একটা কোয়ার্ক আবিষ্কার করে, বুঝতে পারতেছো?
এই যে বললাম 200টা কোয়ার্ক, এটা কিন্তু এত সহজে আবিষ্কার হয়নি, মানে অনেকে মনে করো এক একজন বিজ্ঞানী আবিষ্কার করতে 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 টোটাল মানে এখন পর্যন্ত জি স্যার। 200টা কোয়ার্ক আবিষ্কৃত হয়েছে। এবং এমন না যে 200টাই কোয়ার্ক, শিওর তুমি 200টা কোয়ার্কই আছে, আরো বেশিও থাকতে পারে যেটা এখন আবিষ্কৃত হয়নি, বুঝতে পারছো? এবং সেই কোয়ার্কের নাম দেওয়া হয়েছে কি জানো? বোসন কণা। ওটার নাম দেওয়া হয়েছে আমাদের যে সত্যেন্দ্রনাথ বসু ছিলেন সায়েন্টিস্ট, ওনার নাম অনুসারে বোসন কণা নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? যাই হোক, তো স্যার বুঝলাম না আমি। আচ্ছা বলতেছি, বললাম কি উনি যে কোয়ার্কটা আবিষ্কার করছে ওইটার নাম দেওয়া হচ্ছে বোসন কণা। ওই কোয়ার্কটার নাম দেওয়া হচ্ছে বোস। আমাদের সত্যেন্দ্রনাথ বসু নামে যে বিজ্ঞানী আছেন, ওনার নাম অনুসারে বোসন কণা নাম দেওয়া হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তো এরকম ও, একটা স্যার, কোয়ার্ক আছে যাকে বলে মেসন কণা। স্যার স্কুলের বলো বলো বলো। স্যার কিছু না। আচ্ছা, মানে তোমার নেটওয়ার্ক বাজার কারণে মানে আমার কাছে কথা অনেক কেটে কেটে আসে, বোঝা যায় না, ঠিক আছে? সমস্যা, তুমি আমাকে পার্সোনালি নক দিও, ঠিক আছে? আমি তোমাকে পরে অ্যান্সার দিয়ে দিব, আর ভিডিও তো থাকবে। আর যাই হোক, তো দেখো, এই কোয়ার্কের মধ্যে 3 ধরনের কোয়ার্কের নাম আমি বলে দিচ্ছি। মেসন কণা নামে কতগুলো কোয়ার্ক আছে, একটা হচ্ছে এরকম মিউ মেসন, মিউ প্লাস, মিউ মাইনাস, আর একটা হচ্ছে মিউ জিরো, ঠিক আছে? মিউ প্লাস যে কোয়ার্কটা, এটার হচ্ছে প্লাস চার্জ আছে। আর মিউ মাইনাস যে কোয়ার্কটা, ওটা হচ্ছে মাইনাস চার্জ আছে। যেটা মিউ জিরো, এটা হচ্ছে নিউট্রাল, ওটা কোনো চার্জ নাই, ঠিক আছে? এই যে তোমার প্রোটন, এই প্রোটন যখন এই মিউ পজিটিভ কোয়ার্ক কণাটা ছেড়ে দেয়, তখন সেটা নিউট্রন হয়ে যায়। কেন বলতো? কারণ নিউট্রনের কোনো চার্জ নাই, আর প্রোটনের কিন্তু চার্জ আছে। প্রোটন কিন্তু পজিটিভ, আর নিউট্রন হচ্ছে কি নিউট্রাল। তো প্রোটন যখন এই মিউ পজিটিভ কোয়ার্ক কণাটা ছেড়ে দেয়, তখন সেটা নিউট্রনে পরিণত হয়। আবার নিউট্রন যখন সেই উম, কি বলে মিউ পজিটিভ কোয়ার্কটা যখন গ্রহণ করে, তখন সেটা প্রোটন হয়ে যায়, বুঝতে পারতেছো? আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, যখন এই প্রোটন তোমার কি করে, এই যে পজিটিভ মিশ্রণ কণাটায় এটা যখন গ্রহণ করে, তখন কিন্তু এটা তখন প্রোটন থাকে না, ওটা ওটা তখন অন্য কিছু হয়ে যায়, ঠিক আছে? মানে বিষয়টা হইতেছে এটাই যে এই যে তোমার কোয়ার্ক কণাগুলা, এই কোয়ার্ক কণাগুলা কিন্তু ত্যাগ হয়, গ্রহণ হয়, মানে এদের মধ্যে ভাঙা করা হয়, ঠিক আছে? যেমন তোর প্রোটন, নিউট্রন। প্রোটন থেকে উৎপন্ন হয় কি নিউট্রন, আবার নিউট্রন থেকে উৎপন্ন হয় প্রোটন। তার মানে নিউক্লিয়াসের ভিতরে কিন্তু এই প্রোটন আর নিউট্রন কিন্তু স্টেবল না, আনস্টেবল। এরা যে কোনো সময় কি হতে পারে, পরিবর্তিত হইতে পারে, ঠিক আছে? এবং আমি তোমাকে এক্সাম্পল দিলাম একটা। এবং মেসন কণার মধ্যে আরেক ধরনের আছে, মেসন কণা হচ্ছে পাই মেসন, পাই প্লাস, পাই মাইনাস, পাই জিরো, 3 ধরনের আছে, ঠিক আছে? এগুলোর কাজও সেম। যে ধরো তোমার প্রোটন, প্রোটন যদি তোমার একটা পাই মাইনাস গ্রহণ করে, তখন কি হবে বলতো? +1 আর -1 যোগ করলে কত হয়? 0। তেমনি একটা পজিটিভ প্রোটন যখন একটা মাইনাস মিশ্রণ কণা গ্রহণ করবে, তখন সেটা কিসে পরিণত হয় বলতো? নিউট্রনে। তেমনি একটা নিউট্রন যখন একটা প্লাস পাই কণা গ্রহণ করবে, তখন সেটা কিসে পরিণত হবে? প্রোটনে। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো হচ্ছে তোমার ফিজিক্সের যে অধ্যায় 13 আছে, ওখানে দেওয়া আছে। অত বেশি দেওয়া নেই, মানে মোটামুটি একটা আইডিয়া দেওয়া আছে। ইন্টারে উঠলে আরো তোমার ডিটেলস শিখবা, এবং আরো যখন তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, তখন আরো ডিটেলসে শিখতে পারবা, ঠিক আছে? সব জায়গায় না, মানে কিছু কিছু ইঞ্জিনিয়ারিং সেক্টরে তুমি শিখতে পারবা। এটা হচ্ছে কথা। আর কি, আর হচ্ছে যে, তার মানে তোমরা কতগুলো ক্রস চিহ্ন এখন পর্যন্ত? 6টা। একটা হচ্ছে এরকম মিউ প্লাস, মিউ মাইনাস, মিউ জিরো। আর একটা হচ্ছে পাই প্লাস, পাই মাইনাস, আর একটা হচ্ছে পাই জিরো। তো এইগুলোর আদান প্রদানের মাধ্যমে তোমার এই যে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আছে। স্যার এটা কোন পাই? হ্যাঁ, বুঝিনি, এটা কি, এটা কোন? বুঝিনি, আবার বলো। হ্যাঁ লাভি, তুমি আবার বলো, সমস্যা নাই, আরেকবার বলো। হ্যাঁ, ওর নেটওয়ার্কের সমস্যা তো, একবার বলে বাট আমি বুঝি না, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, আমরা আগে যাচ্ছি, বুঝতে পারতেছো তো নাকি ময়েদ সুলতান? আচ্ছা, তাহলে এই যে মানে অত তো বুঝবা না, মানে মোটামুটি একটা জ্ঞান লাভ করলে হবে যে এই মাঝখানে যে নিউক্লিয়াস আছে, ওখান থেকে কি হচ্ছে, প্রোটন গুলা নিউট্রনে পরিণত হতে পারতেছে, আবার নিউট্রন গুলা প্রোটনে পরিণত হতে পারতেছে। তার মানে কিন্তু যদি বেশি বেশি প্রোটন আর
নিউট্রন থাকে, তার মানে ওইখানে কিন্তু এই পরিবর্তনের রেটটাও বেশি হবে, ঠিক আছে। তো যার কারণে তোমার এই 82-র চেয়ে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো আছে, ওগুলোর যে নিউক্লিয়াস গুলো আছে ওগুলো আনস্টেবল হয়, মানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের মধ্যে বিক্রিয়া হয় এবং ওখানে অনেক ধরনের কণিকা নিঃসরিত হয়। যেমন একটা আছে আলফা কণিকা, আলফা কণিকার মধ্যে অ্যাকচুয়ালি তোমার দুইটা প্রোটন থাকে এবং দুইটা নিউট্রন থাকে, ঠিক আছে। এবং আলফা কণিকা হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন, তার মানে কি ভর সংখ্যা কত, 4। এবং তার মধ্যে কোনো ইলেকট্রন থাকে না। আলফা কণিকা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, বুঝছো। তার মধ্যে প্রোটন আছে দুইটা আর নিউট্রন আছে দুইটা, তার মানে ভর সংখ্যা কত, 4। এবং তার মধ্যে কোনো ইলেকট্রন নাই, তার সে হচ্ছে 2+। যাই হোক, তো হিলিয়াম নিউক্লিয়াস তো ছিল, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 2, এবং ভর সংখ্যা কত, 4। তো হিলিয়াম যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে, খেয়াল করো, হিলিয়ামের মধ্যে প্রোটন আছে কয়টা, দুইটা। ইলেকট্রন কয়টা থাকবে, দুইটা, কারণ একটা মলে যতগুলো প্রোটন আছে ততগুলো কি থাকে, ইলেকট্রন থাকে। তাহলে দুইটা ইলেকট্রন আছে, তাহলে হিলিয়াম যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সে কিছু ইয়া হবে বলতো, হিলিয়াম 2+ উৎপন্ন হবে সেখানে। দেখো তো ইলেকট্রন ছিলই দুইটা, এখন যদি দুইটা ত্যাগ করে ফেলে তার মানে সে কি হবে বলতো, তার মধ্যে কোনো ইলেকট্রনই থাকলো না। তাহলে ওখানে শুধুমাত্র হিলিয়ামের নিউক্লিয়াসটাই থাকলো। তাহলে এই যে হিলিয়ামের নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা বলো তোমার আলফা কণিকা, ঠিক আছে। তার মানে তোমরা কি বলতে পারবা যে আলফা কণিকা মানে কি, আলফা কণিকা মানে হচ্ছে অ্যাকচুয়ালি হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে। তো এই যে আমি তোমাকে এতক্ষণ যা যা পড়াইলাম, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই যে নিউটন কিভাবে ভাঙে এটার কারণ জানার জন্য। এই কারণ কিন্তু তোমার কেমিস্ট্রিতে দেওয়া নাই, এখানে কোথাও কিন্তু কারণটা দেওয়া নাই। তো কারণটা তোমাদের ফিজিক্স যে বই আছে সেখানে একটু দেওয়া আছে, আর ইন্টারে আর একটু ভালো দেওয়া থাকবে। এবং আরো যদি আপার লেভেলে পর আরো ডিটেলস শিখতে পারবা, ঠিক আছে। তো আমি এতক্ষণ যা যা পড়লাম এগুলো কেমিস্ট্রির জন্য অতটা লাগে না। কোয়ার্ক কি জিনিস, বা কিভাবে হচ্ছে বড় নিউক্লিয়াস ভাঙে, বা কেন এগুলো আনস্টেবল, এবং আনস্টেবল হওয়ার পরে কি হয়, ঠিক আছে। তো আনস্টেবল হওয়ার পরে যে বললাম, বিভিন্ন কোয়ার্কের কারণে এবং বিভিন্ন ধরনের রশ্মি নিউক্লিয়াস থেকে নির্গত হয়, ঠিক আছে। এবং এই বিক্রিয়াগুলোর ফলের কারণে কি হচ্ছে, নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে যাচ্ছে এবং সহজেই সেখানে প্রোটন গুলোর মধ্যে একটা ডিভাইডেশন হইতে পারে, যে 10টা প্রোটন এভাবে আলাদা হয়ে গেল, বিক্রিয়া করে এভাবে আলাদা হয়ে একটা আলাদা নিউক্লিয়াস হয়ে গেল, কিন্তু এটা কিন্তু অটোমেটিক হয়। এবং মানে যেসব তেজস্ক্রিয় মৌল আছে, ঠিক আছে, এদের মধ্যে কিন্তু সহজেই এই নিউক্লিয়াসটা ভেঙে যেতে পারে, ঠিক আছে। এবং এদের একটা ভেঙে যাওয়ার একটা রেট থাকে। কিন্তু তুমি যদি এই 82-র চেয়ে বেশি যে পারমাণবিক সংখ্যাগুলো আছে ওদেরকে যদি একটা নিউট্রন দ্বারা আঘাত করো, ঠিক আছে, একটা নিউট্রন, তুমি তো অবশ্যই চিনো, নিউটনের মধ্যে কি থাকে, কিছু পরিমাণে ভর থাকে, বাট তার মধ্যে কোনো চার্জ থাকে না, ঠিক না। তুমি জানো যে একটা নিউটনের ভর কত, 1.675 ইন্টু 10^24 গ্রাম, ঠিক আছে। এবং এর কোনো চার্জ নাই। এখন এই যে একটা নিউট্রন, সে একটা নিউট্রন দিয়ে যদি তুমি, 5 বুঝি নাই তোমার কথা, কিছুই আসলে আসতেছে না, একটুখানি আসছে যাতে কিছু বোঝা যায় না অ্যাকচুয়ালি। 675 অথবা 673, আই থিঙ্ক, খেয়াল নাই। মানে 673 হইতে পারে, বা অথবা তোমার 5 হইতে পারে। আচ্ছা, তো খেয়াল করো, ধরো তুমি 673, ঠিক আছে। তো যাই হোক, তো এই নিউটন দিয়ে তুমি যখন একটা এরকম 92 চেয়ে বড় একটা নিউক্লিয়াসে তুমি যখন আঘাত করবা, হ্যাঁ লাভি, তোমার কথা শুনলে আমি বুঝি না কিছু, মানে একটুখানি কথা আসে বাট কিছু বোঝা যায় না, বুঝতে পারছো। এই জন্য আমি কিছু আসলে করতে পারতেছি না তোমার জন্য, সরি। আচ্ছা, যাই হোক, তো দেখো একটা নিউটন দিয়ে যখন একটা এরকম বড় নিউক্লিয়াস আঘাত করা হয়, তখন এই জিনিসটা আসলে খুব ত্বরান্বিত হয়, মানে খুব দ্রুত হয়। যে তুমি যখন এই নিউট্রন দিয়ে একটা বড় নিউক্লিয়াসে আঘাত করবা, তখন এই বড় নিউক্লিয়াসটা ভেঙে কি হচ্ছে, ছোট নিউক্লিয়াস বিশিষ্ট মানে মৌলে এটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে। যেমন ধরো ইউরেনিয়াম, ইউরেনিয়ামের যে তো পারমাণবিক সংখ্যা কত, 92, ভর সংখ্যা হচ্ছে 235, ঠিক আছে। তো এখানে যখন তুমি একটা নিউট্রন দিয়ে আঘাত করবা অনেক জোরে, যখন তুমি নিউট্রন দিয়ে আঘাত করবা, তখন হচ্ছে এই ইউরেনিয়ামটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সাধারণত বেরিয়াম আর ক্রিপ্টন উৎপাদন করে। কিভাবে দেখো, নিউক্লিয়াসটা কিন্তু অনেক বড় ছিল, মানে এর মধ্যে প্রোটন সংখ্যা কয়টা ছিল বলতো, একটা পরমাণুতে প্রোটন সংখ্যা ছিল তোমার 92টা। এটা যখন ভেঙে 56টা প্রোটন বিশিষ্ট নিউক্লিয়াস বানাচ্ছে, তখন কিন্তু সেটাতে ইউরেনিয়াম থাকতেছে না, তখন সেটা ইউরেনিয়াম থেকে হয়ে যাচ্ছে বেরিয়াম। এবং সেখানে ভর সংখ্যা তখন থাকতেছে 141, ঠিক আছে। এবং যখন 36টা প্রোটন সংখ্যা বিশিষ্ট একটা নিউক্লিয়াস উৎপন্ন করতেছে, তখন কিন্তু এটার ইউরেনিয়াম থাকতেছে না, তখন সেটা হচ্ছে কি
ক্রিপ্টন এবং সেটার ভর সংখ্যা হচ্ছে কত 52। বুঝতে পারতেছো? আমি কিন্তু তোমাকে এক্স্যাক্টলি মানে কেন ভাঙতেছে ওটা কিন্তু একদম ডিটেলসে কিন্তু বলতে পারিনি, বাট আমি চেষ্টা করছি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার যে এই কিভাবে নিউক্লিয়াসটা মানে 82 চেয়ে বেশি যখন তোমার পারমাণবিক সংখ্যা হয় তখন নিউক্লিয়াসটা অনেক বড় হয়, তখন ওখানে প্রোটন আর নিউট্রন সংখ্যা অনেক বেশি থাকে, যার কারণে ওই নিউক্লিয়াসটা অস্থায়ী হয়। এবং কেন? সেটা রেডিও অ্যাক্টিভিটির কারণে বা তেজস্ক্রিয়তার কারণে। এবং ওগুলা কেন হচ্ছে? ওই যে কোয়ার্কের আদান প্রদান বা বিভিন্ন ধরনের ওখানে চেঞ্জ আসতেছে এবং বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়। এবং একটা তো তোমাকে বললাম যে আলফা রশ্মি, আর একটা হচ্ছে বিটা রশ্মি। বিটা রশ্মি হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন, মানে বিটা রশ্মি মানে কি জানো? বিটা রশ্মি মানে হচ্ছে ওখানে একটা ইলেকট্রনের সমান যে চার্জ, সেই চার্জটা আছে ওখানে, আর এবার ওটা কোনো ভর নাই। বিটা রশ্মির কোনো ভর নাই। আর একটা আছে গামা রশ্মি, তোমার নাম শুনছো এগুলো। গামা রশ্মির কোনো ভর নাই, কোনো চার্জও নাই। গামা রশ্মি জাস্ট তোমার আলো যেরকম শুধু শক্তি আছে, তেমনি গামা রশ্মির শুধু কি থাকে? শক্তি থাকে, এর কোনো ভর নাই, চার্জও নাই। এবং এই যে আলফা বিটা গামা এই রশ্মিগুলো কি অ্যাকচুয়ালি তোমরা এগুলা ইন ডিটেলস শিখতে পারবা ফিজিক্সে, মানে অধ্যায় 13-তে। বারবার বলতেছি এক কথা, ওখানে গেলে মোটামুটি একটা ধারণা পাবা আলফা বিটা রশ্মি কি। বাট তোমাকে আমি একটা প্রাইমারি নলেজ দিলাম যাতে তোমার নিউক্লিয়ার বিক্রিয়াগুলো বুঝো, ঠিক আছে? তাহলে আমরা যা শিখলাম যে বড় নিউক্লিয়াস গুলা মানে বেশি পারমাণবিক সংখ্যা যেগুলা, এবং সেটার কিন্তু একটা রেঞ্জ আছে যে 82-র চেয়ে বড় যেগুলা সেগুলোর মধ্যে এগুলা হয়, মানে রেডিও অ্যাক্টিভিটি হয়, ঠিক আছে? এবং তুমি যদি নিউট্রন দ্বারা আঘাত করো সেটা কিন্তু শুধু 82-র চেয়ে বড় না, অন্য গুলাতেও হইতে পারে। বড় নিউক্লিয়াসে তুমি যদি এভাবে নিউটন দিয়ে আঘাত করো তাহলে বড় নিউক্লিয়াস কি হবে? ভেঙে যাবে, ভেঙে গিয়ে ছোট ছোট নিউক্লিয়াস বানাবে। ছোট ছোট মানে কিন্তু একদম ছোট হইতে হবে তা না, মানে যেটা বড় ছিল তার চেয়ে কম অ্যাটমিক নাম্বার বিশিষ্ট অ্যাটম উৎপন্ন হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? এবং দেখো তোমাদের বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইউরেনিয়ামকে যখন একটা নিউটন দিয়ে আঘাত করা হয় তখন ইউরেনিয়ামটা ভেঙে ব্যারিয়াম আর ক্রিপ্টন তৈরি করে, ঠিক আছে? এটা হচ্ছে একটা এক্সাম্পল। আচ্ছা, তাহলে এতটুকুই মোটামুটি একটা ধারণা দিলাম। তাহলে এই বিক্রিয়াটা তুমি কিন্তু এভাবে আসলে বলতে পারো যে একটা ইউরেনিয়ামের সাথে একটা নিউটন বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? একটা ব্যারিয়াম আর একটা ক্রিপ্টন, এবং তার সাথে 3টা নিউটন উৎপাদন করতেছে, এবং সেখানে প্রচুর শক্তি উৎপাদন হয়। এখন তোমরা আমাকে একটা কোশ্চেন করতে পারো যে ভাইয়া এখানে নিউটন দিয়ে আঘাত কেমনে করে? এটা কি একটা বল যে আমি বল মারলাম ছুড়ে, একটা বড় একটা গোলক থাকলো, একটা বড় গোলক, ধরো এটা হচ্ছে একটা বড় গোলক, এবং ওখানে আমি একটা মানে ছোট একটা লোহার বল দিয়ে মারলাম এবং ওটা ভেঙে গেল, জিনিসটা কি এরকম বলো? এটা তো এরকম না। জি স্যার। তোমার নিউটনটা তো অনেক ক্ষুদ্র, অনেক ছোট, বুঝতে পারছো? যেটা খালি চোখে কি এটা মাইক্রোস্কোপ দিয়েও তোমার দেখা যাবে না, এত ছোট, ঠিক না? তাহলে এইগুলো অ্যাকচুয়ালি অনেক ক্রিটিক্যাল প্রসেসে করা হয়। তোমরা সবাই অবশ্যই সুইজারল্যান্ড চিনো, ঠিক না? সুইজারল্যান্ডে হচ্ছে এরকম বিশাল বড় একটা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার আছে, বুঝছো? সেখানে মানে কয়েক, কি বলবো, ধরো কত 20 কিলোমিটার না 30 কিলোমিটার, মানে বিশাল বড় একটা এরকম রিসার্চ সেন্টার আছে যেখানে এরকম সুড়ঙ্গ আছে না, সুড়ঙ্গ বানানো হয়েছে, বুঝছো? মানে বিশাল বড় একটা সুড়ঙ্গ বানানো হয়েছে, এবং সুড়ঙ্গ দিয়ে কি করা হয়? এরকম একটা বিক্রিয়া করে, যে বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? নিউট্রন উৎপন্ন হয়, ঠিক আছে? এবং ওই যে পাইপ আছে, সে পাইপ দিয়ে কি করা হয়? নিউটনটাকে মানে বিক্রিয়া করার মাধ্যমে এই নিউটনটা যাওয়ার একটা রাস্তা করে দেওয়া হয়। এবং কি করা হয়? ওই ধরো বিশাল বড় পাইপ দিয়ে তোমার কি হয়? নিউটনটা অনেক বেগে গিয়ে লাস্টে গিয়ে এরকম ইউরেনিয়াম বা বড় যে নিউক্লিয়াস আছে সেখানে আঘাত করে। আঘাত করার কারণে একটা কি হয়? নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয়। বুঝতে পারছো? মানে এগুলোর প্রসেস কিন্তু এত সহজ না, অনেক ক্রিটিক্যাল প্রসেস। মানে সহজ কথা, তোমার এখন এতটুকু জানলেই হবে যে এই যে ইউরেনিয়াম আছে সেটার অ্যাটমিক নাম্বার কত? 92, এবং ভর কত? 235, ঠিক আছে? তো সেখানে যখন একটা নিউটন দ্বারা আঘাত করা হয়, একটা নিউটন দ্বারা যখন আঘাত করা হয় তখন এই ইউরেনিয়ামের নিউক্লিয়াস কি হচ্ছে? ভেঙে যাচ্ছে, ভেঙে যেয়ে 92 চেয়ে কম, মানে একটা হচ্ছে কত 56 আর একটা হচ্ছে কত 36, এই দুইটা মৌল উৎপাদন করলো। মানে একটা একটা পরমাণু ভেঙে উৎপাদন করলো কয়টা? দুইটা পরমাণু। একটা ইউরেনিয়াম ভেঙে দুইটা, একটা বেরিয়াম আর একটা হচ্ছে কি ক্রিপ্টন উৎপাদন করলো, ঠিক আছে? এবং তোমরা খেয়াল করো ইউরেনিয়ামের ভর সংখ্যা কত ছিল? 235। বেরিয়ামের কত ভর সংখ্যা? 141। ক্রিপ্টনের কত? 92। তো তুমি একটা কাজ করো, এই যে বেরিয়ামের ভর সংখ্যা আর ক্রিপ্টনের ভর সংখ্যা যোগ করো, যোগ করলে কত হয় দেখো তো? 2 যোগ 1 3, 9 যোগ 4 13, 3 হাতে হলো 1, 233। খেয়াল করছো কত? 233 না? আর ইউরেনিয়ামের ভর সংখ্যা কত ছিল বলো তো?
35। স্যার তাহলে বলো তো 200। 35। হ্যাঁ, তো দেখো তো ইউরেনিয়ামের ভর ছিল 235, জি স্যার। বাট উৎপন্ন হইলো ব্যারিয়াম আর ক্রিপ্টন, এদের যোগফল কত? 233। তাহলে বলতো দুইটা ভর সংখ্যা কই গেছে? দুইটা ভর সংখ্যা অ্যাকচুয়ালি দুইটা নিউটন। কয়টা নিউটন? দুইটা নিউটন, যেটা আলাদা হয়ে গেছে। মানে এই নিউক্লিয়াস থেকে ওই দুইটা নিউটন আর নতুন যে ব্যারিয়াম আর ক্রিপ্টন সেখানে নাই, ওই নিউক্লিয়াসে নাই, ওটা আলাদা হয়ে গেছে। তার মানে তুমি আঘাত করছিলে কয়টা দ্বারা? একটা নিউটন দ্বারা, এবং উৎপন্ন হয়েছে কয়টা নতুন? দুইটা নিউটন। তাহলে বলো তো মোট কয়টা থাকবে এখন? একটা দিয়ে আঘাত করছো আর উৎপন্ন হয়েছে কয়টা? দুইটা। তিনটা। ইয়েস, তাহলে মোট কয়টা থাকবে নিউটন? তিনটা। তাহলে একটা দিয়ে আঘাত করছো আর থাকতেছে কয়টা? তিনটা, কারণ ইউরেনিয়াম ভেঙে বানতেছে বেরিয়াম আর ক্রিপ্টন। তার মানে একটা নিউটন দিয়ে তুমি একটা ইউরেনিয়ামকে আঘাত করতেছো, যার কারণে একটা বেরিয়াম আর একটা ক্রিপ্টন উৎপাদন হয়েছে, এবং তার সাথে কয়টা নিউটন হচ্ছে? তিনটা নিউটন হচ্ছে। তাহলে এটা একটা কি বিক্রিয়া? এটা একটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, যে বিক্রিয়া বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস উৎপাদন করে। এবং এইখানে যে নিউক্লিয়াস গুলো ভাঙলো, নিউটন উৎপাদন হইলো, এখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হয়, বুঝছো? এবং সেই শক্তিটাকে কাজে লাগাই কি বানানো যায়? মানে শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়। বুঝতে পারছো? এগুলো আমরা শিখবো হচ্ছে লাস্টের দিকে, যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে করা হয়। স্যার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এই ইউরেনিয়াম থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা হয় এবং সেটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা এই হয়। হ্যাঁ বলো, বলো লাবিদ, বলো। লাবিদ, কথা শুনতেছি না আমি, মানে কথা অনেক আটকে আসতেছে। স্যার কিছু না কিছু। আচ্ছা তোমার, স্যার হ্যাঁ বলো। কথা আসতেছে না। আচ্ছা, যাই হোক, তাহলে এতটুকু ছিল তোমার নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। বুঝতে পারছো? মানে অন্যরা বুঝতে পারছো? অন্যরা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই ছিল তোমার কিভাবে মানে রেডিওঅ্যাক্টিভিটি নিয়ে কিন্তু তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম। মানে এটা এমন না যে আমরা আজকে শুধুমাত্র নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া পড়লাম, এতটুকু পড়লাম, এটা আবার কেমন হলো যে আমরা মাত্র এক পৃষ্ঠা পড়লাম, না। আমরা অ্যাকচুয়ালি মানে নিউক্লিয়াসের যে গঠন, নিউক্লিয়াসে যে আরো কিছু কণিকা থাকে এবং কি কি কণিকা থাকে, কিভাবে প্রোটন নিউট্রনের মধ্যে তোমার পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত হয়, কিভাবে রেডিওঅ্যাক্টিভিটি হয়, এবং এখানে বিভিন্ন ধরনের রশ্মি উৎপাদন হয়, যেমন আলফা, বিটা, গামা, এবং এখানে কিভাবে একটা বড় নিউক্লিয়াসকে ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস হয়, মোটামুটি একটা ধারণা পাইলাম। এবং নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দেখো তোমার বইয়ে কি আছে, জাস্ট এতটুকুই বলা আছে যে বড় নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করা হয়, এবং আঘাত করার ফলে নতুন নতুন মানে 92 চেয়ে কম 56 এবং 36 অ্যাটমিক নাম্বার বিশিষ্ট দুইটা অ্যাটম উৎপন্ন হচ্ছে, এবং তার সাথে তিনটা নিউট্রন উৎপাদন হচ্ছে। এবং এটার মেন উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হয়, এবং এই শক্তি কাজে লাগে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি। তো এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি নিউক্লিয়ার এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হচ্ছে। মানে আমরা সেটা এখানে তো আর হচ্ছে না, এই শক্তিটাকে কাজে লাগায় পরে কি করা হয়? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। ঠিক আছে, ওটা আমরা লাস্টের দিকে একটু হালকা পাতলা দেখবো, কারণ এগুলো অনেক বিশাল বড় জিনিস। ঠিক আছে, অনেক টাফ, এটা তোমাদের এখন 9-10 লেভেলে থাকবে না। ঠিক আছে, যখন তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখবা বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নামে কিন্তু সাবজেক্টই আছে, ঠিক না? তোমার নাম শুনছো, ওখানে একদম আরো ডিটেলস বিশাল কিছু শিখতে পারবে। এখানে জাস্ট একটা ধারণা, প্রাইমারি একটা নলেজ তোমরা পাইলা। ঠিক আছে, তারপর আছে তোমার নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া আমি অত ডিটেলস শেখাবো না, জাস্ট বই যতটুকু আছে ততটুকুই, যে এই বিক্রিয়া কি হয় বলতো, ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে কি বানায়? বড় নিউক্লিয়াস বানায়। ঠিক আছে, যেমন ধরো এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের কিন্তু জানো তোমরা যে আইসোটোপ তিনটা আছে। একটা হচ্ছে হাইড্রোজেনের ভর সংখ্যা যেটাতে 1, আরেকটা আছে যেটার 2, আরেকটা আছে হাইড্রোজেনের ভর সংখ্যা সেখানে কত 3, জানো তো নাকি? এবং যেটার 1 ভর সংখ্যা সেটা কি বলে? প্রোটিয়াম। যেটা 2 ভর সংখ্যা সেটা কি বলে? ডিউটেরিয়াম। যেটা 3 সেটা কি ডিউটেরিয়াম। বলে? ট্রিটিয়াম বলে। তো এরকম একটা ডিউটেরিয়াম আর একটা ট্রিটিয়াম যুক্ত হয়ে হিলিয়াম বানায়। খেয়াল করো, প্রোটিয়ামের ভর সংখ্যা কত? 2, এবং ট্রিটিয়ামের কত? 3। এই দুটো যুক্ত হয়ে কি বানাচ্ছে? 4 ভর সংখ্যা বিশিষ্ট একটা কি বানাচ্ছে? পরমাণু বানাচ্ছে। তো যখন একটা পরমাণুর প্রোটন সংখ্যা দেখো 1 আর 1 যুক্ত কত? 2 হচ্ছে। যখন প্রোটন সংখ্যা 2 হয়ে যাবে, ভর সংখ্যা 4 হয়ে যাবে, তখন কি সেটা হাইড্রোজেন থাকবে? অবশ্যই ওটার ওটার নাম কি হবে? হিলিয়াম। ওটা হিলিয়াম উৎপন্ন হবে সেখানে। বুঝতে পারছো? তো এখানে দেখছো কি হচ্ছে, একটা প্রোটিয়াম আর একটা ট্রিটিয়াম যুক্ত হয়ে হিলিয়াম বানাচ্ছে, এবং তার সাথে একটা নিউট্রন বানাচ্ছে। কেন নিউটনটা কেন বলতো? কারণ এখানে ভর সংখ্যা কত? 2, এখানে কত? 3, যোগ করলে কত হয়? 5। বাট হিলিয়ামের কত?
4, তাহলে একটা আরো এক্সট্রা কই গেল, ওটা অ্যাকচুয়ালি নিউট্রন হিসাবে ওখানে বের হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে এইভাবে একটা ডিউটেরিয়াম আর একটা ট্রিটিয়াম যুক্ত একটা হিলিয়াম বানায় আর একটা নিউট্রন বানায়, এবং সেখানে প্রচুর শক্তি উৎপাদন হয়। এবং এটার এক্সাম্পল কই জানো? সূর্যে। এই যে সূর্যের এত এনার্জি, সূর্য কত দূরে, 15 কোটি কিলোমিটার দূরে, আর পৃথিবী কই, ওইখান থেকে এত শক্তি এখানে আসে। ওই সূর্যে যে বিক্রিয়া হয় সেটা অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, সেখানে এরকম প্রোটিয়াম আর ডিউটেরিয়াম যুক্ত হয়ে ক্রমান্বয়ে প্রচুর শক্তি উৎপাদন করতেছে, এবং হিলিয়াম গ্যাস এখানে উৎপন্ন হচ্ছে। আর এই জন্য কিন্তু সূর্য কিন্তু অ্যাকচুয়ালি একটা গ্যাসের একটা পিণ্ড, সেখানে ক্রমান্বয়ে কি হচ্ছে, হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম বানাচ্ছে, বুঝতে পারছেন? প্রচুর এনার্জি উৎপন্ন হচ্ছে, এবং সেটা আমরা তাপ শক্তি, আলো শক্তি হিসেবে এখানে পাচ্ছি, বুঝতে পারতেছো কথা? এবং এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বোমা, ওই অ্যাটম বোমা কি হয়, তৈরি করা হয়। দেখছো ওই যে কিম জং উন, সে যেগুলো বানায় বোমগুলা, সেগুলা কিন্তু নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া করে বানানো হয়। এগুলো কিন্তু এত সহজ না যতটা সহজ ভাবতেছো, এগুলোর জন্য অনেক ইঞ্জিনিয়ারিং প্রয়োজন এবং অনেক কিছু প্রয়োজন, ঠিক আছে? এগুলো আমরা সহজে চাইলে বানাতে পারবো না বা বিক্রিয়া করতে পারবো না। যেমন আমরা চাইলে হচ্ছে একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া করতে পারতেছি, এগুলো কিন্তু আমরা পারবো না, বুঝছো? জাস্ট একটা প্রাইমারি নলেজ তোমরা পাইলা। ক্লিয়ার? বুঝতে পারছো এতটুকু তোমরা? আচ্ছা, তাহলে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কি হচ্ছে, বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস উৎপন্ন হচ্ছে কতগুলা, আর ফিউশন বিক্রিয়া ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস বানাচ্ছে, ঠিক আছে? এতটুকু জানলা। আর নিউক্লিয়ার বিক্রিয়া একটা চেইন বিক্রিয়া, এবং এখানে হচ্ছে তোমার কিভাবে পারমাণবিক শক্তি উৎপাদন করা হয়, এটা আমরা লাস্ট ক্লাসে দেখবো, মানে নেক্সট ক্লাসে দেখবো, দেখলে আমাদের শেষ হয়ে যাবে। মানে নেক্সট ক্লাসের ধরো বেশি না, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের 10 মিনিটের মধ্যে আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে? আজকে এতটুকুই থাকলো। মানে আমরা আজকে শিখলাম কি, আমরা আজকে শিখলাম হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া কি জিনিস, নিউক্লিয়ার ফিউশন কি, নিউক্লিয়ার ফিউশন কি, কিভাবে তোমার একটা নিউক্লিয়াস আনস্টেবল হচ্ছে অ্যাকচুয়ালি, বেশি প্রোটন সংখ্যা থাকলে কি হবে, ঠিক আছে? প্রোটন নিউট্রন যে পারস্পরিক পরিবর্তন হয়, মানে প্রোটন থেকে নিউট্রন, নিউট্রন থেকে প্রোটন হয়, ঠিক আছে? হাবিজাবি কোয়ার্ক, অনেক কিছু আমরা জানলাম, ঠিক আছে? আর মেইনলি বইয়ের কি শিখলাম, বই শিখলাম হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া কয় ধরনের? 2 ধরনের, নিউক্লিয়ার ফিউশন আর নিউক্লিয়ার ফিউশন। ফিউশনে কি হয়, ফিউশনে হচ্ছে বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস উৎপন্ন হয়, আর ফিউশন বিক্রিয়া ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস উৎপন্ন হয়, এবং দুই ক্ষেত্রেই কিন্তু প্রচুর শক্তি উৎপাদন হয়। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছো সবাই? আচ্ছা, জি রোজা স্যার। বুঝতে পারছো? রোজা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আর যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে, তোমরা হচ্ছে আমাকে নক দিও, নক দিলে আমি তোমাদেরকে ওই ভিডিওর যে লিংক আছে লিংক পাঠিয়ে দিব। যারা আগের ক্লাসগুলো মিস করছো ওগুলো পাওয়া যাবে সহজেই, ঠিক আছে? তাইলেই হবে। তাহলে আজকে এতটুকুই, কারণ আমাদের টাইম দেখো আর 2 মিনিট আছে, ঠিক আছে? 2 মিনিটে আমরা শেষ করতে পারবো না কিছুই, তো আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ঠিক আছে? সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।